বিশেষ ঘোষণা, এখন থেকে হরেক রকম গল্প 2.0-তে থাকছে গল্প শোনো টাকা যেত কন্টেস্ট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখন থেকে গল্প শুনলে টাকা জিততে পারবেন আপনারা। আমাদের প্রতিটি গল্পের মধ্যে থাকবে 3টি প্রশ্ন, আর সেই প্রশ্নের প্রথম 10 জন সঠিক উত্তরদাতাকে আমরা দেব নগদ টাকা উপহার। হ্যাঁ, নগদ টাকা উপহার। তবে বাকিরা নিরাশ হবেন না, বাকি সঠিক উত্তরদাতাদের মধ্যে আমরা বেছে নেব যে কোনো 3 জনকে, যারাও পাবেন নগদ টাকা উপহার। প্রথম 10 জন বিজেতা এবং আমাদের বাছাই করা 3 জন শ্রোতাকে আমরা তাদেরই কমেন্টের রিপ্লাইয়ে জানিয়ে দেব। তাহলে পুরো গল্পটি শুনে তাড়াতাড়ি 3টে প্রশ্নের জবাব দিয়ে ফেলুন। আর হ্যাঁ, কমেন্টে সঠিক উত্তর লেখা যাবে না, কিন্তু আপনাদের সঠিক উত্তর দেখে বাকিরাও সেই উত্তরটি কপি করতে পারে। আমরা আবারও বলছি, কমেন্টে সঠিক উত্তর লেখা যাবে না। আমাদের গল্পের শেষে কিভাবে উত্তর দিতে হবে আর টাকা জিততে হবে সব পদ্ধতি বলা আছে। তাহলে আর দেরি করবেন না, সঠিক উত্তর দিয়ে নগদ টাকা জিতে ফেলুন। পবিত্র কুরআন অনুসারে জিন মানুষের ন্যায় আল্লাহ সৃষ্ট অপর আরেকটি জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনও তাদের অস্তিত্ব আছে। সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয়, কিন্তু যখন তারা কোনো মানুষকে তার বশীভূত করে তোলে, তখনই ঘটে ভয়ানক বিপদ। আজ তেমনই একটা গল্প আপনাদেরকে শোনাতে চলেছি। নমস্কার, আমি অনিরুদ্ধ, আর আমার সঙ্গে রয়েছে চিঞ্জিত। হরেক রকম গল্প 2.0-তে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন আকাশ গুহর কলমে কুয়োর তলায় থাকে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, কুয়োর তলায় থাকে। সন্ধ্যাটা ছিল ছুটির, তবু আনন্দ ফুর্তি করার কোনো জো নেই। নিজের বিছানার উপর বসে কোরআন শরীফ খুলে হারিকেনের আলোয় কোনো একটা আয়াত মুখস্থ করার চেষ্টা করছিল আনোয়ার। কারেন্ট নেই, এখানে কারেন্ট থাকা আর না থাকা সমান, একেবারে পাড়াগ্রাম। ভোল্টেজ খুব কম, অনুজ্জ্বল সব আলো জ্বলে রাত হলে। ওদের ঘরের বাকি ছাত্ররা দল বেঁধে বাইরে বারান্দায় বসে গল্পগাছা করছে। সাইফুল ঘরে ঢুকে পেছন থেকে পিঠে একটা চাপড় মেরে বলল, বন্ধু আজকে একটা শয়তানি করব। আনোয়ার কিতাবটা বন্ধ করে অবাক হয়ে বন্ধুর মুখের দিকে তাকিয়ে বলে, মনে কিসের শয়তানি? সাইফুল চোখ টিপে বলে, রান্নাঘরের পেছন দিকটায় যে পাত কুয়াটা আছে, ওখানে রাতের বেলায় যাবি? তোর কি মাথা খারাপ হয়েছে দোস্ত? বড় হুজুর জানতে পারলে পিঠের ছাল ছাড়িয়ে নেবে জানিস? আরে ঘন্টা জানতে পারবে বড় হুজুর, সে তো এখানে নেই, নসিবপুরে ওয়াজ মহফিল করতে গেছে, পরশুদিন আসবে। আজকে কারেন্ট আসবে বলে মনে হচ্ছে না, সবাই ঘুমিয়ে পড়লে তুই আর আমি মিলে যাব। কিন্তু কেন যাবি? বড় হুজুর যেতে বারণ দিয়েছে না? সাইফুল আর একটু ঘন হয়ে ওর সামনে বসে। আরে ওই জন্যই তো যাব, যে জিনিসে বারণ থাকে সেই জিনিস দেখতে তো বেশি মজা। দেখবো বড় হুজুর সত্যি কথা বলে নাকি সব বুজুম বাজুম। তুই যাবি কিনা বল, নাকি তোর ডর লাগছে? কোনোই দিয়ে বন্ধুকে একটা ঠেলা মারে সাইফুল। অপমানিত বোধ করে আনোয়ার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে, না না, আমার কোনো ভয় ডর নেই, দুয়া কালাম পড়তে পড়তে চলে যাবো ক্ষণে। কিন্তু দোস্ত, আমার একটাই ভয় লাগছে, যদি বড় হুজুর কোনোভাবে। আরে জানতে পারবে না। সগর্বে নিজের বুকে দুবার চাপড় মারে সাইফুল। আমি আসি তো, চুপচাপ যাবো, কুয়ায় ডাকনা সরাবো, ভেতরে একটা ঢিল মারবো, তারপর দেখবো কি হয়। যদি কিছু হলো তো ভালো, না হলে চুপচাপ চলে আসবো। আবার ঢিল ঢুল মারার কি দরকার? তুই শালা ভয় পাচ্ছিস, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। যা ভিতু, যেতে হবে না তোরে, আমি একাই যাব। সাইফুল বেরিয়ে যাচ্ছিল, হাত টেনে আবার ওকে বসিয়ে দেয় আনোয়ার। আরে না না, যাবো,
আমারও খুব জানতে ইচ্ছা হয় ওখানে কি আছে। এত চাপা ঢাকা কিসের দেখতেও আমার ইচ্ছা করে। সাইফুল আবারও পিঠে একটা বাহবাসূচক চাপড় মারে। এই না হলে আমার সাকরেদ, খাওয়ার পরে কিন্তু বিছানায় শুয়ে ঘুমিয়া পড়বি না, মোটকা মেরে পড়ে থাকবি। সব কটা ঘুমলে আমি তোরে ডাকবো। এখন এই নিয়ে আর কোনো কথা নয়, আমি যাই একটু গোসল করে আসি, গরম লাগে। সাইফুল আবার দরজা দিয়ে বেরিয়ে গেল। আনোয়ার আর কিতাব খুলে পড়তে পারল না। ওর মনের ভেতরে একটা চাপা উত্তেজনা হচ্ছে। নতুন মাদ্রাসায় ভর্তি হওয়ার পর কয়েকটা দিন বড্ড একা একা লাগতো আনোয়ারের। আব্বুর উপর খুব রাগ হতো ওর। সে মনে মনে ভাবত, সে কি এতই বদমাইশ, এতই দুষ্টুমি করে যে তার আব্বু তাকে গ্রাম থেকে এত দূরে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। আবাসিক মাদ্রাসা, কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে চলতে হয় সকলকে। খুব সকালে ফজরের নামাজের সময় উঠে পড়তে হয়, তারপর ক্লাস চলে সারা বেলা। সন্ধে এশার নামাজের পর ছুটি। নিজের বিছানাটা নিজেই গোছাতে হয়, নিজের জামা কাপড় নিজেকেই কাচতে হয়। মাঝে মাঝে কান্না পেত আনোয়ারের, ভীষণ একা লাগতো। তবে এখন আর একা লাগে না। সাইফুলকে বন্ধু হিসেবে পাওয়ার পর ওর একাকিত্ব অনেকটা কমে গিয়েছে। সাইফুলও ওর মতন কোনো দূর গ্রাম থেকে এখানে এসেছে। ওর বয়সী আরও অনেকে থাকলেও সাইফুলের সাথে ওর বন্ধুত্বটা হয়েছে সব থেকে বেশি। এখানকার বড় হুজুর খুব কড়া মানুষ, আলখাল্লা পরা দীর্ঘদেহী একজন মানুষ। বুকের কাছে সাদা কালো দাড়ি নেমে এসেছে, হাতে সব সময় একটা বেত নিয়ে মাদ্রাসার এই প্রান্ত থেকে ও প্রান্ত পায়াচারি করে। বাঘের মতন ভয় পায় তাকে এখানকার সব ছাত্ররা। কিন্তু তাতে কি হয়েছে, সাইফুলের বুকের পাটা বড় বেশি, আর সঙ্গ দোষে যা হয় ওর সাথে থেকে আনোয়ারের দুষ্টুমিটাও গিয়েছে বেড়ে। সবে একটা মাসও হয়নি, এরই মধ্যে দুবার বড় হুজুরের বেতের বাড়ি খেয়েছে দুজনেই। ক্লাস কামাই দিয়ে পেছনের আমবাগানে ঘুরে বেড়ানো কিংবা হুজুরের সাথে বাজে মশকরা, ব্ল্যাকবোর্ডে চক দিয়ে হুজুরের ছবি আঁকা, পড়া মুখস্থ না করা, এইসবই ওদের রোজকার রুটিন। মাঝে মাঝে আনোয়ারের মনে হয় সে বুঝি এত বদমাইশ ছিল না। সাইফুল একটা পচা আম, ওর সাথে থেকে থেকে সেও খারাপ হয়ে যাচ্ছে। তবে যা হোক, এই বয়সটাই তো এমন, এই বয়সে বাঁদরামি করবে না তো আর কবে করবে? তাছাড়া এটা তো একটা জেলখানা, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। যদিও অনেকটা জায়গা জুড়ে আম কাঁঠালের বাগান, খেলার জন্য অনেকখানি জায়গা সবই আছে, তবুও বন্দিত থাকতে হয় এই চার দেয়ালের মধ্যেই। সারাদিনের কঠোর অনুশাসনের ফাঁকে ফাঁকে একটু নিয়মভঙ্গ না করলে দম বন্ধ লাগে। তবে আজকের বাদরামিটা একটু বাড়াবাড়ি হবে মনে হচ্ছে। মাদ্রাসার ছাত্রদের জন্য যে ঘরটাতে রান্না করা হয় তার পেছন দিকে একটা জরা জীর্ণ পাতকুয়া আছে। নোনা ধরা তার দেওয়ালে লতা পাতা গজিয়ে গেছে গায়ে। ওপরটা বহুকালের পুরনো একটা কাঠের চাংড়ি দিয়ে ঢাকা। ওরা মাদ্রাসায় যেদিন ভর্তি হয়েছিল সেই দিনই নতুন ছাত্রদের বড় হুজুর বেশ কড়া সতর্কবাণী দিয়ে দিয়েছেন এই পাতকুয়ার ব্যাপারে। আনোয়ারের আজও মনে আছে বড় হুজুর বেতটা ঘোরাতে ঘোরাতে, পায়াচারি করতে করতে গম্ভীর স্বরে বলেছিলেন, রান্নাঘরের পিছন দিকে যে পাতকুয়োটা আছে ওখানে দিনে বা রাতে কাউকে যেন না দেখি। প্রত্যেক নতুন ছাত্ররা কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে না। পুরনোরা জানে আমার এই নিষেধ অমান্য করলে তার শাস্তি কি হতে পারে। আর একটা কথা মাথায় রেখো, ওইখানে যাওয়া মানে হচ্ছে নিজের জান নিয়ে জুয়া খেলা করা। এখানে পড়তে এসেছো, শিখতে এসেছো, সেটুকুই করে সময় হলে আবার নিজের নিজের বাড়ি ফিরে যাবে। এর বাইরে
আর কোনো কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই তোমাদের। আবারও বলছি, রান্নাঘরের পেছনে ওই পাতকুয়োর কাছে যেন কেউ না যায়, মাথায় থাকবে। প্রথম দিন যা হয় আর কি, ভয়ে ভয়ে সকল ছাত্রদের সঙ্গে মাথা নেড়েছিল আনোয়ারও। কিন্তু বাকিরা হুজুরের কথা বেদবাক্যের মতন হৃদয়ঙ্গম করে নিলেও আনোয়ার এবং সাইফুল এই দুজনের মাথায় ঘুরপাক খাচ্ছিল কেবল একটাই প্রশ্ন, হুজুর কেন ওখানে যেতে বারণ করলেন? কি আছে ওখানে? সামান্য একটা পাতকুয়ো, সেখানে কেন যাওয়া যাবে না? কৌতূহল বেশি দিন চাপা থাকেনি। মাদ্রাসার দারোয়ান হাবিবুল্লাহকে এই দুই ফুচকে শয়তান একদিন সন্ধেবেলায় এক প্যাকেট ভালো বিড়ি দিয়ে হাত করল। মাঝে এক সপ্তাহের ছুটি ছিল। সেই ছুটিতে সাইফুল নিজের গ্রামের বাড়ি থেকে লুকিয়ে চুরিয়ে ওই বিড়ির প্যাকেট নিয়ে এসেছিল। কত শয়তানি বুদ্ধি পেটে পেটে হাবিবুল্লাহ বিড়ি পেলে আর কিচ্ছু চায় না। বিড়িতে যেন জগতের সমস্ত সুখ সমৃদ্ধি লুকিয়ে আছে। যা হোক, বিড়ি পেয়ে ভারী খুশি হয়ে হাবিবুল্লাহ ওদেরকে বলেছিল ঠিক কেন হুজুর ওখানে সব ছাত্রদের যেতে বারণ করেন। পেশাবখানার পাশে নিজের ছোট্ট ঘরটায় দরজার চেয়ারে বসে আরাম করে বিড়ি টানতে টানতে হাবিবুল্লাহ চোখ বড় বড় করে বলেছিলেন, শোনো বেটা, ওই কুয়ার পাড়ে কিন্তু কখনো যাবা না। বড় হুজুর জানতে পারলে পিঠের চামড়া আর আস্ত রাখবা না। ওইখানে কি থাকে জানো? ওইখানে জিন থাকে। অনেক অনেক বছরের পুরনো এক জিন আমার, তোমার, আমাদের নানি দাদিদের আগে থেকে ওই জিন ওই কুয়াতে থাকে। আমি আর কোন সাল সেই জিনি নাকি এই মাদ্রাসার পাহারাদার। কবে থেকে থাকে জানি না, তবে শুনেছি এমনিতে কাউরে কিছু বলে না, নিজের মতনই থাকে। জানো তো বেটা, জিন নোংরা, ভাঙাচুরা, নির্জন জায়গাতে থাকতে ভালোবাসে। ওই ওই জিনটারে কেউ বিরক্ত করে না। এমনিতে সে কারো ক্ষতি করে না, কিন্তু বিরক্ত করলে একেবারে সয়লাভ হয়ে যাবে। আমি নিজে তো দেখি নাই, কিন্তু আনিসুদ্দিন সায়ুরের মুখে শুনছি বহুকাল আগে। এই মাদ্রাসায় এক ছাত্রে যে জিন ধরছিল, বড় হুজুরের নির্দেশ অমান্য কইরা ওইখানে রাতের বেলায় গিয়েছিল পেছন পাকামি করে। সেই জিনের আসর নাকি বড় হুজুরও সারাতে পারেননি। সেই ছেলেটা রাতের বেলায় নাকি হঠাৎ হঠাৎ বিছানা সারি উঠে পড়তো, গোসল করতো না। মাঝে মধ্যে ওই কুয়াটার কাছে গিয়া পয়সা থাকতো চুপচাপ। তারপর নিজের ঘরে ফিরে আইসা বমি করতো, পেট থেকে বার হতো মাটি। ওর দোস্তরা নাকি ওরে বাগানের মধ্যে উবু হইয়া পয়সা দু হাত দিয়া খাবলে খাবলে মাটি তুলি খেতে দেখিছে। এই সব করতে করতে পোলাডা একেবারে বিছানার সাথে লেগে গেল গো, আর উঠল না।
আম্মু আব্বুকে খবর দেওয়ার আগেই মরি গেল ছেলেটা। এতটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন হাবিবুল্লাহ। তোমরা আবার এসব কথা হুজুরদের কানে তুলো না যেন। আমি তোমাদের এত কিছু বলছি জানতে পারলি তারা রাগ করবা। আর বেটা, নিজেরা কখনো ভুলেও বেশি কৌতূহল কইরা ওইখানে দেখতে যেও না। আল্লাহ পাকের কসম খাও। আল্লাহ পাকের নামে ঝুটা কসম হামেশাই খেয়ে থাকে ওরা দুই বন্ধু। হাবিবুল্লাহর সামনেও খেয়েছিল, কিন্তু হাবিবুল্লাহ নিজের অজান্তেই ওদের মনের মধ্যে বপন করে দিয়েছিল কৌতূহলের বীজ। তারপর থেকেই তোকে ছিল দুজন, কিন্তু বড় হুজুরের নজর এড়িয়ে যাওয়া মুশকিল। আজ শেষমেশ মৌকা পাওয়া গেছে। ওদের খাওয়া দাওয়া যখন শেষ হলো তখনও কারেন্ট আসেনি, তবে সন্ধে থেকে একটা ভ্যাপসা গরম থাকার কারণে একটা ছোটোখাটো বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। বাতাস ঠান্ডা হয়ে এসেছে অনেকটা। মাদ্রাসার বাকি ছাত্ররা সবাই ঘুমিয়ে পড়ল তাড়াতাড়ি। জেগে রইল কেবল দুজন, আনোয়ার এবং সাইফুল। নিচতলায় পাশাপাশি দুটো বড় ঘরে ছাত্রদের শোয়ার ব্যবস্থা। অনেকগুলো তক্তপোষ ঘরে পাতা, প্রতি খাটে দুজন। আনোয়ারদের খাটটা একেবারে দরজার সামনে। এদিক থেকে ওদের সুবিধাই হয়েছে। সকলে যখন টুকটাক গল্পগুজব করতে করতে ঘুমিয়ে পড়েছে, তখন দুজনই অন্ধকারের মধ্যে বিছানা ছেড়ে উঠে সন্তর্পণে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সঙ্গে হারিকেন নিতে ভোলেনি। বাইরে খুটখুটে অন্ধকার। চারপাশে তাকিয়ে একবার ভালো করে দেখে নিল আশেপাশে কেউ কোথাও আছে কিনা। থাকার সম্ভাবনাও অবশ্য নেই। তারপর দুজনেই পা টিপে টিপে বেরিয়ে গেল ঘরের বাইরে। বাইরে গুনগুন শব্দে মেঘ ডাকছে। বৃষ্টি এখনো শুরু হয়নি, তবে মনে হয় না শুরু হতে খুব বেশি দেরি আছে। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, অল্প স্বল্প হাওয়া দিচ্ছে থেকে থেকে। অনেক কষ্ট করে হারিকেনটা জ্বালানো গেল রান্নাঘরের পেছন দিকটাতে এসে। এখান থেকে কয়েকটা পা এগিয়ে কুয়োটা। সাহসে ভর করে বেরিয়ে এলেও সাইফুলকে দেখে আনোয়ারের মনে হচ্ছে ওর যেন একটু আড়ষ্ট ভাব। ওর গায়ের সঙ্গে কেমন জোঁকের মতন লেগে লেগে চলছে। হ্যারিকেনটা আনোয়ারের হাতেই। সে চাপা স্বরে বন্ধুর উদ্দেশ্যে বলে উঠল, কিরে বেটা, ভয় পাচ্ছিস নাকি? সাইফুল মুখে শুধু একটা শব্দ করল, কোনো কথা বলল না। আসলে সাইফুল যখন এখানে আসার পরিকল্পনা করছিল তখন আকাশে ফুটফুটে জ্যোৎস্না ছিল। ভেবেছিল রাতটাও বুঝি এমনই হবে। এখন চারদিক কালিগোলা অন্ধকার, উপরে দুর্যোগের আকাশ। সব মিলিয়ে পরিবেশটা কেমন যেন ভয়াবহ হয়ে উঠেছে। সাইফুলের ভয় হচ্ছে না ঠিকই, কিন্তু অস্বস্তি একটা কাজ করছে নিশ্চয়ই। পা টিপে টিপে দুজনে কুয়োটার এক হাতের মধ্যে এসে গেল। হ্যারিকেনটা প্রায় নিভে যায় আর কি। পরস্পর মুখ চাওয়াচাই করল ওরা। সাইফুলের মুখের দিকে তাকিয়ে আনোয়ার জিজ্ঞেস করল, কি হয়েছে? তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? আল্লাহর কসম বল, ভয় পাচ্ছিস কিনা? সাইফুল এবার খানিকটা ইতস্তত করে বলল, চল বন্ধু, ফিরে যাই। কি দরকার এসবের? আনোয়ার অবাক হয়। সে নিজেই এখানে টেনে নিয়ে এসেছে তাকে, এখন এত দূর এসে ফিরে যাবে? লতা পাতা ঝোপঝাড়ে ছাওয়া জরাজীর্ণ পাতকুয়াটা আনোয়ারকে যেন টানছে।
কি যেন একটা এখানকার পরিবেশে আগে থেকেই উপস্থিত আছে, যার কারণে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে শরীরের মধ্যে। সে অনুভূতি যে ঠিক কী রকম সেটা বলে বোঝানো সম্ভব নয়। আনোয়ার বন্ধুর মাথায় একটা চাঁটি মেরে বলে, ফিরে যাবি যদি তাহলে তাল তুলেছিলি কেন? চুপচাপ চল, মেয়ে মানুষের মতো করবি না। সাইফুল নিমরাজি হয়, ঘাড় নেড়ে বলে, চল, কিন্তু তুই ঢাকনা তুলবি। আনোয়ার বুঝে পায় না ওর বন্ধুর হঠাৎ করে হয়েছেটা কি। নিজেই এখানে আসার কথা বলল বুক ফুলিয়ে, এখন শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে। ছোট্ট সব, বুকের পাটায় জোর নেই, তবু সব পেঁয়াজি করা চাই। আনোয়ারের ভীষণ রাগ হল। সাইফুলের থেকে খানিকটা দূরত্ব বাড়িয়ে দ্রুত হেঁটে প্রায় দৌড়ে এসে দাঁড়ালো পাতকুয়োটার কাছে। কুয়োর চারপাশটা শুকনো আগাছায় ভর্তি হয়ে রয়েছে। এর মধ্যে সাপ খুব থাকাও কিছু বিচিত্র নয়। পাশের থেকে একটা গাছের ডাল কুড়িয়ে ঝোপঝাড়গুলোকে খুঁচিয়ে পরিষ্কার করে দিল আনোয়ার। তারপরে এগিয়ে গেল কুয়োর সামনে। হারিকেনটা এক হাতে ধরে এক হাতে ঢাকনাটা তুলতে যাবে, হঠাৎ করে সাইফুল পেছনে এসে কাঁধে হাত রাখল। চমকে উঠেছিল আনোয়ার। মানতেই হবে, পরিবেশের একটা ভয়াবহ গুণ আছে এখানে। কেমন যেন গা ছমছম করছে। এবার কাজটা ভালো হচ্ছে কিনা কে জানে। সাইফুল ওর কাঁধ খামচে ধরে বলল, আর একবার ভেবে নে বন্ধু, খুলবি ঢাকনাটা। আনোয়ার দেখল মান সম্মানের ব্যাপার, তাছাড়া হয়তো খামোখাই এত ভয় পাচ্ছে। মনে মনে একরকম বিশ্বাস করেই নিয়েছে বড় হুজুর ওসব জিন ভূতের যা ভয় দেখিয়েছে সেসব মিথ্যে কথা। হাতে কলমে পরীক্ষা করে দেখতেই হবে। আনোয়ার বন্ধুর হাতটা কাঁধের থেকে ঝেড়ে ফেলে বলল, তুই সর তো, তোর দ্বারা কিচ্ছু হবে না। এই বলে খুব সাবধানে অনেক কষ্টে ওর ওপরের ভারী কাঠের চাংড়িটা অর্ধেকটা সরিয়ে দিল। বহুদিন হয়তো খোলা হয়নি এই কুয়ো, তাই জন্য বড় কাঠের চাংড়ি কুয়োর মুখে যেন সেঁটে বসে গেছে। ভেতরে উঁকি দিল দুটি কৌতূহলী মুখ। অনেক নিচে কুচকুচে কালো জল টল টল করছে। অন্ধকারে বোঝা যেত না যদি না আকাশে দুবার বিদ্যুৎ চমকাত। একটা পটকা গন্ধ এসে ধাক্কা মারে ওদের দুজনের নাকে। গন্ধে একেবারে পেটের ভাত মুখ দিয়ে বেরিয়ে আসবে আর কি। কতদিন ধরে এই কুয়ো ব্যবহার করা হয় না কি জানে, ভেতরে জল মজে হেজে গেছে। আনোয়ার সাইফুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, না শান্তি হয়েছে তোর? আমি জানতাম সব বড় হুজুরের মিথ্যে ছেলে ভুলোনোর গল্প। সাইফুল আনোয়ারের প্রশ্নের কোনো সরাসরি জবাব না দিয়ে কেমন বিষণ্ণ হয়ে বলল, চল ফিরে যাই। আনোয়ার হারিকেনটা একটু উঁচু করে ধরে বলল, দাঁড়া, আর একটা কাজ বাকি আছে তো। কথা ছিল ভেতরে একটা ঢিল ফেলবো। আবার এসবের কি দরকার বন্ধু, শোনা, ফিরে যাই। হারিকেনটা নামিয়ে আনোয়ার বলে, আরে ভিতর ডিম দাঁড়া। হুজুরেরা সবসময় কি বলে শুনিস না? জিনদের দেখা যায় না খালি চোখে, কিন্তু ওরা আমাদের মতোই দুনিয়াতে থাকে, খায় দায় ঘোরে। যদিও কুয়ার মধ্যে জিনভূত থাকে তাহলে আমরা দেখতে পাবো না, তাই একটা ঢিল মেরে দেখলে বোঝা যাবে। এই বলে আনোয়ার আশেপাশের ঝোপ থেকে বেশ বড় দেখে একটা আদলা ইঁট কুড়িয়ে নিয়ে এলো। সাইফুলের দিকে বাড়িয়ে বলল, না, ঢিলটা তুই মার। সাইফুল জোরে ঘাড় নাড়ল। না, তুই মার। জানতাম তুই এটাই বলবি, এই দেখার জন্যই জিজ্ঞেস করলাম। শালা ভিতর ডিম, পেছনে সর। সাইফুল আর ওকে আটকালো না,
জানে কোনো লাভ নেই। আনোয়ার হারিকেনটা উঁচু করে ধরে ঢিলটা সজোরে নিক্ষেপ করলো কুয়োর জলে। জোরে ছপাস করে একটা শব্দ হলো, একটু বেশিই জোরে হলো। আনোয়ার চমকে আশপাশে তাকালো। মাদ্রাসার ভেতর থেকে কেউ শুনে ফেলল না তো? শোনার অবশ্য কথা না, কুয়োটা মূল দালান থেকে অনেকটাই দূরে। ঢিলের শব্দটা মিলিয়ে যেতে না যেতেই লুঙ্গিতে হাত মুছে সাইফুলকে একটা কনুই দিয়ে ঠেলা মেরে আনোয়ার বলল, দেখ, হাতির মাথা আছে ওখানে। তোকে তো প্রথমেই বলেছিলাম এসব বড় হুজুরের। আনোয়ারের মুখের কথা শেষ হলো না। কুয়োর ভেতর থেকে ধম ধম করে দুবার শব্দ হলো। চমকে উঠে চুপ করে গেল সে। চোখ বড় বড় হয়ে গিয়েছে সাইফুলেরও। দৌড়ে এসে আনোয়ার কুয়োর মধ্যে ঝুঁকে পড়ল। আরও দুবার শব্দ হলো ধম ধম করে। কোনো বিশাল আকৃতির কিছু একটা যেন আছড়ে কুয়োর দেওয়ালে এমন আওয়াজ তুলছে। সাইফুল ওর হাত ধরে টানলো এবার। বন্ধু, বন্ধু, ওই বন্ধু, চল চল এখান থেকে। কিন্তু আনোয়ারের হাত ধরে টেনে আনার আগেই কুয়োর ভেতর থেকে অদৃশ্য কি একটা যেন হাওয়ায় ভর করে উঠে এসে ঝড়ের দমকার মতন এক ধাক্কায় দুজনকে ছিটকে ফেলে দিল খানিক দূরে। অকস্মাৎ এবং অকল্পনীয় এই অভিঘাতের জন্য দুজনের কেউই প্রস্তুত ছিল না। আনোয়ারের হাত থেকে হ্যারিকেনটা গিয়ে ছিটকে পড়ল খানিকটা দূরে। কাঁচ ফেটে নিভে গেল সঙ্গে সঙ্গে। মাটির উপরে উঠে বসল ওরা দুজন। আতঙ্কে, বিস্ময়ে চোখ বড় হয়ে গিয়েছে ছেলে দুটোর। এইমাত্র কি হলো? কুয়ো থেকে কি উঠে এলো ওটা? দেখা গেল না, অথচ কেউ যেন বিশাল বড় বড় রদ্দা দিয়ে দুজনকে ধাক্কা মেরেছে। এবার আনোয়ারের বুক শুকিয়ে গেল। আর এক মুহূর্তও এখানে নয়। কোনো রকমে মাটি থেকে টলতে টলতে উঠে দাঁড়িয়ে পড়ি কি মরি করে দুজনে দৌড়ালো মাদ্রাসার দিকে। পেছনে একবারও ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত কুয়োর ভেতর থেকে বিশাল আকৃতির একটা কালো অন্ধকার উঠে আসছে কুয়োর দেয়াল বেয়ে, কাঠের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে। দুজন যেমন চুপিসারে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, তেমনি চুপিসারেই এসে বিছানায় শুয়ে পড়ল। ব্যাপারটা এখানে মিটে গেলেও হয়ে যেত, কিন্তু না, আনোয়ারের অদৃষ্টে একটু অন্যরকম কিছু লেখা ছিল। ওতলা থেকে ফেরার পর দুই বন্ধু পরস্পরের মধ্যে একটা কথাও বলেনি। চুপচাপ পাশাপাশি শুয়ে ঘুমিয়ে গিয়েছে। কিন্তু প্রায় ভোর রাতের দিকে সাইফুলের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই নিজের বাম পাশে তাকিয়ে সাইফুল দেখল ওর পাশে শুয়ে থাকা আনোয়ারের দেহটা কেমন অদ্ভুতভাবে বেঁকে চুড়ে গেছে। পেটটা ঠেলে ওপরের দিকে উঠে এসেছে। ঘাড় ঘুরিয়ে ওর দিকেই তাকিয়ে রয়েছে আনোয়ার। চোখ দুটো জবা ফুলের মতন টকটকে লাল, পলক পড়ছে না চোখে। ঠোঁটের দুপাশ দিয়ে ঠেলে বেরিয়ে এসেছে গ্যাঁজলা। মুখ থেকে খাঁচায় বন্দি জন্তুর মতন শব্দ করে গোঙাচ্ছে। ঘুম ছুটে তাড়াতাড়ি উঠে বসলো সাইফুল। চিৎকার করে সবাইকে ডাকলো, ভাই ভাই, তোরা সব ওঠ তো, আনোয়ার 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 কেমন করছে। দু একজন ছাড়া প্রায় সকলেই উঠে পড়ল ওর চিৎকারে। সকলে এগিয়ে এলো ওদের বিছানার কাছে। ব্যাপার দেখে ছেলেগুলোর চোখ ছানা বড়া হয়ে গেল। আনোয়ার মুখ থেকে অদ্ভুত শব্দ করছে। ঘরে যে দুটো হ্যারিকেন জ্বলছিল সে দুটোর আলো বাড়িয়ে কাছে নিয়ে এসে দেখা গেল ওর গোটা শরীরে কেমন নীলচে ছোপ পড়ে গিয়েছে, যেন ওর চামড়ার তলায় কিছু একটা কিলবিল করছে। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে, আর ছেলেগুলো বুঝতে পারল না এমন আদুলে শরীরে নিজের হাত পা কি করে
রবারের পাইপের মতন বেঁকিয়ে ফেলেছে আনোয়ার, যেন ওর সারা শরীরে কোনো হাড়ই নেই। ওদের সকলের মধ্যে আশরাফুল বয়সে একটু বড়, সেই ব্যাপারটা দেখেই চোখ বড় বড় করে ফিসফিসিয়ে বলল, জিনে ধরেছে আনোয়ারকে। তোরা দাঁড়া, আমি এখনই আনসুদ্দিন স্যারকে ডেকে আনছি। ঝড়ের বেগে বেরিয়ে গেল আশরাফুল। কিছুক্ষণের মধ্যেই আনিসুদ্দিন স্যারকে নিয়ে ঘরের মধ্যে হাজির হলো। ইনি ঠান্ডা মাথার মানুষ, বিপদে বুদ্ধি স্থির রাখেন। ঘরে ঢুকে আনোয়ারের এই অবস্থা দেখে পাঞ্জাবির হাতা গুটিয়ে ছাত্রদের উদ্দেশ্যে আনিসুদ্দিন স্যার বললেন, তোমরা সরে যাও এখান থেকে। 2-1 ছাড়া বাকিরা ঘর থেকে বেরিয়ে যাও। আর তোমাদের মধ্যে কেউ একজন আমায় 1 ঘটি পানি এনে দাও তো। জল এসে গেল। আনিসুদ্দিন স্যার উজু করে সূরা ইখলাস পাঠ করে সেই জলে ফুঁ দিয়ে আঁচলা ভরে ছিটিয়ে দিলেন আনোয়ারের গায়ে। কিন্তু কিছুই হলো না। আনোয়ারের দেহটা যেমনভাবে উপরের দিকে উঠে বেঁকে চুড়েছিল তেমনভাবেই রইল, বরঞ্চ গোঙানিটা বেড়ে গেল। পরপর 3 বার একই কাজ করলেন আনিস স্যার, কিন্তু কিছুই হলো না। হঠাৎ করেই বিছানার উপরে উঠে বসলো আনোয়ার, একদম হঠাৎ করেই, সকলকে চমকে দিয়ে। ভীষণ স্বাভাবিক অবস্থায়, যেন এইমাত্র ঘুম ভেঙে উঠে বসলো। হ্যারিকেনের আলোয় সকলে স্পষ্ট দেখল ওর চোখ দুটো আর আগের মতন লাল নয়, মুখ থেকে গেঁজলা পড়াও কমে গেল সঙ্গে সঙ্গে। হাত দিয়ে মুখ মুছে ভ্যাবাচাকা খেয়ে চারিদিকে তাকিয়ে আনোয়ার জিজ্ঞেস করল, কে হয় স্যার? আমি কোথায়? সকলে হাঁপ ছেড়ে বাঁচল। আনিস স্যার জলের ঘটিটা একজনের হাতে দিয়ে বললেন, আমরা যা ভাবছি তা হয়তো নয়। এ ছেলের মির্গির ব্যামো আছে। বড় হুজুর আসুক, এর বাড়ির লোকের সঙ্গে তারপর কথা বলা যাবে। এখন আর কারো শুয়ে কাজ নেই। আনোয়ারকে বিশ্রাম নিতে দাও। 15 মিনিট বাদেই ফজরের নামাজ। যাও, অজু করে নাও। আনিসুদ্দিন স্যার চলে গেলেন। ছেলেরাও তার কথা মতো কলঘরের দিকে চলে গেল উজু করতে। বিছানায় হতবম্বের মতন বসে রইল সাইফুল। বন্ধুর মুখের দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন ভূত দেখেছে। আনোয়ার সেসব আমল না দিয়ে বিছানায় শুয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সাইফুল কি বুঝল কে জানে। সে কেমন যেন গুটিয়ে গিয়েছে গতকাল রাতের পর থেকে। এমনকি বন্ধু আনোয়ারের সঙ্গেও বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে চলছে। সেদিন সারাটা বেলা আনোয়ার আর কোনো উৎপাত করেনি, সুস্থ স্বাভাবিকভাবেই কাটল। কিন্তু আবার গভীর রাতে একটা কাণ্ড ঘটালো সে। সাইফুল সারাদিন আনোয়ারকে এড়িয়ে চলল। রাতের বেলায় বিছানায় ওর পাশেই শুতে হলো, কিন্তু ঘুমটা ঠিক এলো না। একটা চাপা অস্বস্তি সাইফুলকে সারা রাত জাগা জাগা ঘুমে আচ্ছন্ন করে রাখল। পাশে শুয়ে থাকা আনোয়ার এক রাতের মধ্যেই কেমন যেন বদলে গিয়েছে ওর কাছে। সেদিন রাতেও কোনো এক অজানা কারণে ঘুম ভাঙল সাইফুলের। চোখ খুলেই সে আবিষ্কার করল আজ পাশে আনোয়ার নেই। বিছানা ফাঁকা। তড়াক করে লাফ দিয়ে উঠে বসল সে। সঙ্গে সঙ্গেই চোখ গেল দরজার দিকে। দরজা হাঁ করে খোলা। বাকি ছেলেরা সব ভোস ভোস করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কারোর হুঁশই নেই যে দরজা খুলে একজন বাইরে বেরিয়ে গিয়েছে। কাউকে ডাকলো না সাইফুল। নিজের হাড়িকে নিয়ে দ্রুত ঘরের বাইরে বেরিয়ে এলো। কি এক অজানা আতঙ্কে মুখটা ঘেমে উঠেছে ওর। বুকটা হাঁপড়ের মতন ওঠানামা করছে। খুব মিহি গলায় বারান্দায় দাঁড়িয়ে ডাকলো সাইফুল, বন্ধু, বন্ধু, কোথায় গেলি রে তুই বন্ধু? কোনো সাড়া নেই। ওখানে আর অপেক্ষা করল না সাইফুল।
সে জানে তার বন্ধু আনোয়ার আশেপাশে কোথাও নেই। ওর মাথার মধ্যে কে যেন বলে দিল আনোয়ার কোথায় গিয়েছে, কোথায় যেতে পারে। আর এখানে বেশি চেঁচামেচি করে ডাকলে বাকি সবাই উঠে পড়তে পারে, তাই পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোয় সাইফুল। আকাশে আর চাঁদ উঠেছে, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। হারিকেন লাগে না, তবুও আগুন থাকলে যেন একটু সাহস পাওয়া যায়। তাই হারিকেনটা বাড়িয়ে ধরে ধীরে ধীরে রান্নাঘরের পেছন দিকটায় আসে সাইফুল। যা ভেবেছিল ঠিক তাই। ওই তো কুয়োতলার চাতালে কি জানি একটা বসে আছে। না 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 না, চাতালে কোথায়? নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সাইফুলের। সর্বনাশ! ওই তো আনোয়ার। কুয়োর দেওয়ালের ওপরে উঠে ভেতরের দিকে পা ঝুলিয়ে পেছন ঘুরে বসে আছে সে। একটু এদিক ওদিক হলেই সোজা কুয়োর মধ্যে পড়বে। আর চুপ করে থাকতে পারে না সাইফুল, চিৎকার করে ডেকে ওঠে, আনোয়ার, আনোয়ার কি করছিস তুই? আনোয়ার কি করছিস তুই ওখানে? নেমে আয়, নেমে আয় আনোয়ার। সাইফুল জানে ওর এই চিৎকারটা অনেক দূর অবধি গম গম করে প্রতিফলিত হয়েছে। মাদ্রাসার ভেতরের এক দুজন হলেও সেটা শুনতে পাবে স্পষ্ট। নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করেছে সাইফুল। আর সেই চিৎকার শুনে ওর দিকে ঘুরে তাকিয়েছে আনোয়ার। জ্যোৎস্নার আলোয় সাইফুল স্পষ্ট দেখতে পাচ্ছে ওর মুখখানা। এমন অদ্ভুতভাবে আনোয়ার তো হাসে না। দেখে মনে হচ্ছে ওর গালের দুপাশ কেউ নরম দিয়ে চিড়ে দিয়েছে। দাঁতগুলো অসম্ভব বড় বড় দেখাচ্ছে, কিংবা হয়তো চোখের ভুল। আচ্ছা, ওর চোখ দুটো এমন থকথক করে চলছে কেন বিড়ালের মতো? মানুষের চোখ কি ওভাবে চলে? আনোয়ার মুখে ওই বিস্তৃত হাসিটা বজায় রেখেই কুয়োর পাঁচিলের ওপর উঠে দাঁড়ালো। সাইফুল আবার চিৎকার করে উঠল, আনোয়ার দাঁড়া! এই বলে সাইফুল ক্ষিপ্র বাঘের মতন দৌড়ে কুয়োর কাছে আসার আগেই আনোয়ার সোজা লাফ দিল কুয়োর ভেতরে। সাইফুল কুয়োর কাছে এসে আছড়ে পড়ল প্রায়। ভেতরে ছপাত করে একটা শব্দ হলো। কুয়োর কাছে মুখ নিয়ে দুবার আনোয়ারের নাম ধরে ডাকলো সাইফুল। ওর চোখ ফেটে জল বেরোচ্ছে তখন। আনোয়ার, আনোয়ার! চিৎকার প্রতিফলিত হয়ে ফিরে এলো ওর কাছেই। সাইফুল দৌড়লো ঊর্ধ্বশ্বাসে মাদ্রাসার উঠোনে এসে প্রায় আছাড় খেয়ে পড়ল। সে যা ভেবেছিল ঠিক তাই। ওর চিৎকার শুনে বারান্দায় বেরিয়ে এসেছে অনেকেই। তার মধ্যে হাবিবুল্লাহ এবং আনিসুদ্দিন স্যারও আছেন। আনিসুদ্দিন স্যারই সাইফুলকে ধরে ফেললেন। ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে সাইফুল? চেঁচালে কেন? ওদিকে কি করতে গিয়েছিলে? সাইফুল উত্তরটা দেওয়ার আগে একবার হাবিবুল্লাহর মুখের দিকে তাকালো। ভয়ে তার মুখটা ছাইয়ের মতন ফ্যাকাশে হয়ে গিয়েছে। সাইফুল জানে হাবিবুল্লাহ বুঝতে পেরেছে তারা কোথায় গিয়েছিল। বারবার বারণ করা সত্ত্বেও সাইফুল কেবল রান্নাঘরের দিকে আঙুল তুলে বলতে পারল, আনোয়ার, আনোয়ার, আনোয়ার কুয়ায় পড়ে গেছে। আনিসুদ্দিন স্যার ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। মাথায় হাত দিয়ে বললেন, ইয়া আল্লাহ, সর্বনাশ হয়েছে। শিগগিরই চলো সবাই। হাবিবুল্লাহ, গুদাম ঘর থেকে একটা মোটা দড়ি নিয়ে আসো তাড়াতাড়ি। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। হাবিবুল্লাহ বোধহয় একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। সে বুঝতে পেরেছে ব্যাপারটা ঠিক কি ঘটেছে। আনিসুদ্দিন স্যারের তাড়া খেয়ে সে ভেতরে চলে যায়। সকলে মিলে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পৌঁছয় পাতকুয়োটার সামনে। কিন্তু সকলে পৌঁছে সেখানে দেখল সম্পূর্ণ অন্য এক দৃশ্য। আনোয়ার সে কুয়োর মধ্যে পড়ে যায়নি। কুয়োর চাতালেই লতা ঝাড়ের মাঝে চিত হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে
যেন খুব শান্তির ঘুম ঘুমোচ্ছে সে। চোখ দুটো বন্ধ, নিস্পন্দ সারা শরীর। সকলে মিলে গিয়ে ঝুঁকে পড়ল আনোয়ারের মুখের সামনে। সাইফুল পেছনে দাঁড়িয়ে ব্যাপারটা দেখে চুপটি করে। সে কিছুই বুঝতে পারছে না এসব কি করে হলো। আনিস স্যার পেছন ঘুরে সাইফুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে সাইফুল? তুমি যে বললে আনোয়ার কুয়ায় পড়ে গেছে, কিন্তু কই ওর তো। কথা শেষ করতে পারলেন না আনিসউদ্দিন স্যার, কারণ এ কথা বলতে বলতে তিনি আনোয়ারের গায়ে হাত দিয়েছেন এবং তার হাত ভিজে গিয়েছে জলে। নাকের কাছে হাত আনতে গিয়ে বুঝতে পারলেন জলে অষ্টে গন্ধ। বহুদিন না ব্যবহৃত হওয়া জলে এমনই গন্ধ হয়। অর্থাৎ সে সত্যি সত্যি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। হ্যাঁ, এই তো ভালো করে খেয়াল করলেন আনিস স্যার। আনোয়ারের মুখ চুল সব ভিজে, জামা শরীরের সাথে লেপ্টে রয়েছে। কিন্তু এ কি করে সম্ভব? কুয়োয় পড়ে গিয়ে থাকলে উঠে এলো কি করে? আনিস স্যার উঠে দাঁড়ালেন। কুয়োর দিকে তাকাতেই তার শরীরের রক্ত হিম হয়ে গেল। এতদিন ধরে ঢাকা দেওয়া অবস্থায় ছিল ওটা। কাঠের চাংড়ি এক পাশে কাত করে পড়ে রয়েছে, কুয়োর মুখটা উন্মুক্ত। বিড়বিড় করে তিনি বললেন, নাউজুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম। আবার বসে পড়ে গায়ে হাত দিয়ে আনোয়ারকে ডাকলেন তিনি। আনোয়ার, আনোয়ার বেটা ওঠো, ওঠো বেটা। বার কয়েক ডাকার পর আনোয়ার চোখ মেলে তাকাল। ও চোখ খোলার সঙ্গে সঙ্গে মুখের ওপরে ঝুঁকে পড়া কয়েকজন ছেলে চমকে পেছনে সরে গেল। বিড়বিড় করে কি সব দোয়া পড়ে বুকে ফুঁ দিল তারা। মানুষের চোখ অত লাল হয়, যেন থক থক করে অঙ্গার জ্বলছে আনোয়ারের দুই চোখের মধ্যে। আনিসউদ্দিন স্যারও ভয় পেয়ে পেছিয়ে এলেন। সাইফুল দূরে দাঁড়িয়ে গোটা ব্যাপারটা অবাক হয়ে কেবল দেখছে। কোনো কথা সরছে না ওর মুখ থেকে। সাইফুল বুঝে পাচ্ছে না কি করে একটা মানুষ পড়ে গিয়ে আপনা আপনি উঠে আসে। হাবিবুল্লাহ ততক্ষণে এসে পৌঁছেছে দড়ি নিয়ে। সেও হতবম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা। দড়িটা ওর হাতেই, সেটা এখানে এখন নিষ্প্রয়োজন। আনোয়ার ধীরে ধীরে উঠে বসল, সবার দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকালো। চোখটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো। আনিসউদ্দিন স্যারের নজর এড়ালো না সেটা। তিনি আনোয়ারকে ধরে তুললেন, ঘাড়ে ভর দিয়ে নিয়ে এলেন মাদ্রাসার ভেতরে। আসার সময় একটা জিনিস চোখে আটকে গিয়েছিল আনিস স্যারের। তিনি দেখেছিলেন কিছুটা দূরে ঝোপের মধ্যে কাঁচ ভেঙে পড়ে আছে একটা হ্যারিকেন। ছেলেদের সবার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মেঝেতে বসে পড়ে বিষম শব্দ করে বমি করে দিল। হ্যারিকেন নিয়ে এসে দেখা গেল বমির মধ্যে বেরিয়েছে শ্যাওলা, কাদামাটি, কচুরিপানা। সবাই এর ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। কোতলা নোংরা জলে পড়ে গিয়ে না থাকলে এমন বমি হওয়া সম্ভব নয়। কেউ এটা বুঝে উঠতে পারছে না কি করে আনোয়ার কুয়োর ভেতরে পড়ে গিয়ে আবার নিজে থেকে উঠে এলো। তাছাড়া সবাই জানত বড় হুজুরের সেই বিশেষ নিষেধাজ্ঞার কথা। বড় হুজুর একবার বলেছিলেন ওই কুয়োতে কোনো একটা জিন থাকে। তবে কি সেই জিনই ধরল আনোয়ারকে? ছেলেদের মধ্যে একটা চাপা আতঙ্কের সৃষ্টি হলো এই ঘটনায়। বড় হুজুরও নেই এখানে, তিনি আসবেন আগামী কাল। ওপর থেকে নেমে এসেছেন আরও দু একজন হুজুর, রহমান স্যার এবং আলমগীর স্যার, যারা এই মাদ্রাসাতেই থাকেন। আনোয়ার কুয়োতলা থেকে আসার পর থেকে কারোর সাথে একটাও কথা বলেনি সে। চুপচাপ নিজের বিছানায় শুয়ে নিদ্রা যাচ্ছে এখন। বাকি সকলে জেগে।
ছেলেদেরকে এবং আলমগীর স্যারকে পাহারায় বসিয়ে আনিস স্যার এবং রহমান স্যার পাশের ঘরে সাইফুলকে টেনে নিয়ে গিয়ে বসালেন। সঙ্গে রয়েছে হাবিবুল্লাহ। আনিসুদ্দিন স্যার যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে সাইফুলকে জিজ্ঞেস করলেন, বেটা সাইফুল, সত্যি করে বলো তো, কি করতে তোমরা ওই কুয়ার পাড়ে গিয়েছিলে? সাইফুল প্রথমে চুপ করে থাকলেও আনিসুদ্দিন স্যারের ধমকের ভয়ে ধীরে ধীরে মুখ খুলল। গত রাতে ওদের কুয়োতলায় যাওয়া, ঢাকনা সরানো এবং তারপর যা যা হয়েছে একটু আগে অবধি সবটাই খুলে সকলকে জানালো সাইফুল। তবে বেইমানি করল না। হাবিবুল্লাহ যে ওদের এই সব কিছু কেবল এক প্যাকেট বেড়ের লোভে জানিয়ে দিয়েছে সেটা হুজুরদের সামনে বলল না সাইফুল। সবটা শুনে কঠিন থমথমে মুখে আনিসুদ্দিন স্যার বললেন, তোমরা জানো তোমরা কি করেছ? এর জন্য তোমাদের মাদ্রাসা থেকে সাসপেন্ড করা হতে পারে, সেটা জানো? সাইফুল এবার হাউমাউ করে কেঁদে ফেলল। এতটুকু বাচ্চা ছেলেটা আর এত চাপ নিতে পারছে না। কাল থেকে অনেক কিছু দেখে ফেলেছেও। আনিসুদ্দিন স্যার একটু নরম হলেন। ওর গায়ে হাত বুলিয়ে বললেন, দেখো বেটা, তোমাদের ভালোর জন্যই তো ওখানে যেতে বারণ করা হয়েছিল। এই যে বিপদটা আজকে আনোয়ারের সঙ্গে ঘটেছে, এটা তো তোমার সঙ্গেও ঘটতে পারতো। কেঁদো না, যাও হাবিবুল্লাহর সঙ্গে যাও, বিশ্রাম করো। আর হ্যাঁ, একটা কথা, আজ রাতে ঘুমানোর দরকার নেই। হাবিবুল্লাহ, তুমি এটা বাকি সব ছাত্রদের বলে দেবে, কেউ যেন না ঘুমায় আজ। হাবিবুল্লাহ সাইফুলকে নিয়ে চলে গেল। রহমান স্যার আনিসুদ্দিন স্যারকে চুপ থাকতে দেখে প্রশ্ন করলেন, কি বুঝছেন হুজুর? কি করা উচিত আমাদের? ছেলেটা ঠিক কি হয়েছে বলেন তো? জিনে ধরেছে মিয়া, বুঝতে পারছেন না? সেই কুয়ায় থাকা জিন। শুনলেন না ছেলেটার মুখে? ঠিক আগের বারের মতো ঘটনা। আগের বার ছেলেটাকে বাঁচাতে পারেননি বড় হুজুরও। জানি না এবার যে কি হবে। বড় হুজুরও নেই, কাল কখন আসবেন কে জানে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই আনোয়ার ছেলেটিকে কড়া নজরে রাখতে হবে। আচ্ছা, আমরাও তো কোরআনের দোয়া দুরুদ পড়ে রুকিয়া করতে পারি। খেপেছেন নাকি? আপনি জানেন না ওই জিন কত শক্তিশালী? গতবার দেখেননি? কি যেন ছিল ছেলেটির নাম? হ্যাঁ, মনে পড়েছে, নাজিম। একেবারে জানটা নিয়েই ছাড়ল। বড় হুজুর অবধি কিচ্ছু করতে পারলেন না। এ জানি অনেক বেশি শক্তিশালী মিয়া, আমাদের ধারণার চেয়েও বেশি। কোনো দোয়া দরুদ এর সামনে বেশিক্ষণ টেকে না। রহমান স্যার দুশ্চিন্তায় দাঁড়িতে হাত বোলাতে লাগলেন। তাহলে কি করা যায় হুজুর? অপেক্ষা করতে হবে মিয়া, আর কোনো উপায় নেই। বড় হুজুর আসা অবধি অপেক্ষা করতেই হবে। দেখা যাক এই ছেলের নসিবে কি আছে। তবে একটা কথা জেনে রাখেন, এই জিন এত সহজে একে ছেড়ে যাবে না। সে চেষ্টা করবে ছেলেটাকে সর্বপ্রকারে পাগল করে দেবার, কিংবা জানে মেরে ফেলার। তাই তো সবাইকে জেগে থাকতে বললাম। আজকে আমরাও জেগে থাকবো মিয়া। বড় হুজুরও না ফিরলে কিছুই বলা যাচ্ছে না। চলুন ছেলেটার কাছে গিয়ে বসি। রহমান স্যার অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়িয়ে পড়লেন আনিসুদ্দিন স্যারের সাথে। তিনি জানেন ওই জিনের ধ্বংসাত্মক চরিত্রের কথা। আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে নাজিম নামক ছেলেটিকে নিজের চোখের সামনে তর্পে মরতে দেখেছেন তিনি। এখন কি হবে তা স্বয়ং আল্লাহই জানেন। দুজনে বেরিয়ে পাশের ঘরের দিকে পা বাড়াতে যাবেন, এমন সময় ও ঘর থেকে দুটি ছেলে দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ালো। কোনো রকমে তোতলাতে একজন বলল, আনোয়ারকে পাওয়া যাচ্ছে না।
আনিসুদ্দিন স্যার প্রায় দৌড়ে ঘরে ঢুকে এলেন। গোটা ঘরে একটা চাপা ফিসফাস চলছে। চিন্তিত মুখে সবাই মিলে তাকালো আনিস স্যারের দিকে। পেছন পেছন রহমান স্যার ঢুকে এলেন, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে? আলমগীর স্যার চিন্তিত মুখে এগিয়ে এলেন। এই আনোয়ার ছেলেটা একটু আগে এই বিছানায় ঘুমাচ্ছিল। এই কিছুক্ষণ আগে হঠাৎ করে ঘরের হ্যারিকেনগুলো সব নিভে গেল। কোনো হাওয়া নাই, বাতাস নাই। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের দরজাটা খুলে গেল। তারপরে আপনার থেকেই হ্যারিকেনগুলো আবার জ্বলে উঠলো, আর আমরা দেখি বিছানায় আনোয়ার নেই। আনিসুদ্দিন স্যার এই কথা শুনে আর সেখানে দাঁড়ালেন না, দৌড়ে বাইরে বেরিয়ে এলেন। তার পাঞ্জাবির পকেট থেকে বের করে নিলেন তার তাসবিহটা। জিকির পাঠ করতে করতে এগিয়ে চললেন ওই কুঁয়োতলার দিকে। তিনি বেশ বুঝতে পারলেন প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা অসম। বড় হুজুর পাশে থাকলে হয়তো এতটা কঠিন হতো না। তার দেখা দেখি আলমগীর স্যার এবং রহমান স্যারও খুঁজতে বেরিয়ে পড়লেন আনোয়ারকে। তারা চিৎকার করে আনোয়ারের নাম ধরে ডাকতে ডাকতে এসে পৌঁছলেন কুয়োতলায়। কুয়োতলায় এসে তিনজনে থমকে গেলেন। কেউ নেই, কোথাও কেউ নেই। আনোয়ার এখানে আসেনি। তাহলে তাহলে সে কোথায় গেল? আচ্ছা আচ্ছা, মাদ্রাসার মধ্যেই সে কোথাও নেই তো? তাড়াহুড়োতে গোটা বিল্ডিংটা ভালো করে না খুঁজে বেরিয়ে এসেছেন তারা। এ কথা মনে হতেই ফিরে যাবেন কিনা ভাবছেন, এমন সময় কুয়োর ভেতর থেকে খলখল করে রক্ত হিম করে দেওয়া পুরুষ কণ্ঠের অট্টহাসি শোনা গেল। তিনজনেই পাথরের মতন জমে গেলেন সেই হাসির শব্দ শুনে। এ কোনো পার্থিব জীবের হাসির শব্দ হতেই পারে না। কুয়োর দেয়াল যেন কেঁপে কেঁপে উঠছে সেই শব্দে। হতভম্ব ভাব কাটিয়ে আনিসুদ্দিন স্যারই প্রথম পা বাড়ালেন। তাসবিহটা হাতে শক্ত করে চেপে ধরে জিকির পাঠ করছেন তিনি। চিৎকার করে বললেন, হে নাফরমান, আল্লাহর নাম করে তোমায় আদেশ করছি, বাচ্চা ছেলেটিকে ছেড়ে দাও। তার কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করো না। আল্লাহ পাকের আযাবে পুরে ছাই হয়ে যাবে তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিসুদ্দিন স্যারের সাবধান বাণী কোনো কাজেই লাগলো না। শিরিষ কাগজে কাঠ ঘষলে যেমন শব্দ হয়, তেমন কণ্ঠে কুয়োর ভেতর কাঁপিয়ে যেন কেউ পরিষ্কার বাংলায় কথাটা বলে উঠল। তোদের সাহস থাকে তো এই ছেলেকে আমার হাত থেকে বাঁচিয়ে দেখা। এই সামান্য আদম সন্তান আমার শান্তি বিঘ্নিত করেছে, একে আমি ছেড়ে দেব না কিছুতেই না। আর দূরে দাঁড়িয়ে থাকলেন না আনিস স্যার, দৌড়ে গিয়ে ঝুঁকে পড়লেন কুয়োর ভেতরে। যে দৃশ্যটা দেখলেন তার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। তার হাতের তাসবিহটা একটু হলেই পড়ে যাচ্ছিল কুয়োর জলে। দৌড়ে এলেন বাকি দুজনে, যার পণ্যায় বিস্মিত, আতঙ্কিত এবং কিংকর্তব্য বিমূঢ়। তারা দেখলেন কুয়োর দেয়াল বেয়ে নিচের দিকে চার হাত পায়ে ঠিক মাকড়সার মতন নেমে যাচ্ছে আনোয়ার। না, কখনো কোনো মানুষ এমনভাবে শ্যাওলা ধরা পেছল দেওয়াল বেয়ে হঠাৎ দুরাবস্থা এমনভাবে মাধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে দেওয়ালে পোকামাকড়ের মতন আটকে থাকতে পারে না। এই শরীরটা হয়তো আনোয়ারের হতে পারে, কিন্তু ভেতরে যে রয়েছে সে আনোয়ার নয়। আনিসুদ্দিন স্যার বিমূঢ়তা কাটিয়ে চিৎকার করে উঠলেন, নাউযুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম। ছেড়ে দাও,
তেরে দাও বাচ্চাটাকে। কে শোনে কার কথা? খিলখিল করে হাসতে হাসতে আনোয়ার, বা বলা ভালো ওর মধ্যে থাকা সেই জিন, তাকে নিয়ে নেমে যাচ্ছে কুয়োর মধ্যে। চেঁচামেচি শুনে ইতিমধ্যেই অনেকে দৌড়ে এসেছে মাদ্রাসার ভেতর থেকে। রহমান স্যার তাদের সকলকে ঠেকিয়ে রেখেছেন। আনিসউদ্দিন স্যার আর দেরি না করে হুজুর আলমগীরকে নিয়ে পড়ি কি মরি করে ছুটে এলেন সদর দরজার কাছে। হাবিবুল্লাহ ছুটে এসেছে। তাকে তিনি বললেন, জলদি দরজা খোলো, তাড়াতাড়ি। মাদ্রাসার মূল ফটক খোলা হতেই দুই হুজুর দৌড়লেন গ্রামের পশ্চিম দিকে। খানিক এগিয়েই খালিদ মিয়ার কুঁড়ে ঘর। এই লোকটা খালে বিলে মাছ ধরে, গায়ে অসুরের মতন শক্তি। পৃথিবীতে কোনো কিছুকেই ভয় করে বলে কারোর জানা নেই। এই খালেদ মিয়াকে গিয়ে ধরলেন দুই হুজুর। মাদ্রাসা থেকে এই দুই হুজুর এত রাতে বিপদে পড়ে ছুটে এসেছেন শুনে খালেদ মিয়া সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন তাদের সঙ্গে একটা মোটা রশি নিয়ে। মাদ্রাসার ভেতরে ওই কুঁয়োতলার সামনে তখন ছাত্ররা জড়ো হয়ে গিয়েছে। কুঁয়োর একেবারে তলায় আধডোবা অবস্থায় লুটিয়ে পড়ে আছে আনোয়ারের দেহটা। আল্লাহর অশেষ রহমত যে কুয়োর তলায় জল তেমন বেশি ছিল না, না হলে এতক্ষণে ডুবেই মারা যেত আনোয়ার। খালেদ মিয়া তাড়াতাড়ি সব ব্যবস্থা করে ফেললেন। কাছে একটা কাঁঠাল গাছের শক্ত গুঁড়ির সঙ্গে রশিটা বেঁধে তরতরিয়ে নেমে গেলেন কুয়োর মধ্যে। কিছুক্ষণের মধ্যেই আনোয়ারের অচৈতন্য দেহটা রশিতে বেঁধে ঝুলিয়ে দিলেন। তিন হুজুর মিলে টানতে টানতে তুলে আনলেন আনোয়ারের দেহটা। সে এক ভয়ঙ্কর উদ্বিগ্ন সময়। আনিসউদ্দিন স্যার আনোয়ারের বুকে কান পেতে শুনলেন হৃদস্পন্দন চলছে কিনা। সকলে হাঁপ ছেড়ে বাঁচল। আনোয়ারকে ধরাধরি করে নিয়ে সকলে মাদ্রাসার ভেতরে চলে এলো। তখন বোধহয় রাত্রি প্রায় শেষ প্রহর। খানিকক্ষণ পরেই জ্ঞান ফিরে এলো আনোয়ারের। চোখ দুটো রক্ত জবার মতন লাল। থেকে থেকেই চিৎকার করে ওঠে, থুতু ছেটায় আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হুজুরদের। বলাই বাহুল্য, এসব আনোয়ারের কাজ নয়। তিন হুজুর মিলে অজ্ঞান থাকতে থাকতেই ওর হাত পা বেঁধে দিয়েছিল তক্তপোষের সঙ্গে, যাতে সে আর কোথাও উঠে পালাতে না পারে। বড় হুজুরের আশার অবধি এটাই একমাত্র উপায় তাকে নজরে নজরে রাখার। তিন দিন পরের কথা। জ্যোৎস্না ভেজা সন্ধে মাঠের মধ্যে দিয়ে নিজের আব্বুর গরুর গাড়ির ছইয়ের ভেতর সম্পূর্ণ একা শুয়ে দোল খেতে খেতে চলেছে আনোয়ার। গরুর গাড়ি এগিয়ে চলেছে ফিরোজপুর, মানে ওদের গ্রামের দিকে। রাতের আগেই পৌঁছে যাবে। ছইয়ের বাইরে মুখ বের করে রাতের আকাশ দেখতে দেখতে উদাস হয়ে যায় আনোয়ার। ওর শরীরটা ভালো নেই, একদম ভালো নেই। গায়ে অসম্ভব ব্যথা, হাত পা বিভিন্ন জায়গায় ছড়ে গিয়েছে। চোখের তলায় পড়েছে কালি, প্রচণ্ড ক্লান্তি শরীরে। এই দুদিন আগেই ওর সাথে যে ভয়াবহ ঘটনাগুলো ঘটে গেল তারই জের। আল্লাহ পাককে মনে মনে অশেষ ধন্যবাদ জানায় আনোয়ার। তাঁর কৃপায় এ যাত্রায় সে বেঁচে গেল। যদিও তার তেমন কিছুই মনে নেই। সারাক্ষণ সে কেমন আচ্ছন্ন হয়ে থাকত। ওই মাদ্রাসায় চার দেওয়ালের মধ্যে সে এ কদিন কি কি করেছে তার স্পষ্ট কিছুই মনে পড়ে না। তবে দুদিন আগে রাতের পর তার বিছানায় মুখের উপর ঝুঁকে পড়া মুখগুলো তার মনে আছে। তার মধ্যে ছিলেন বড় হুজুরও। তার নাকি রুকিয়া অর্থাৎ ঝাড়ফুঁক করা হয়েছিল সেই সন্ধ্যায়। সেই শয়তান জিন তাকে ছেড়ে চলে গেছে। এই কটা দিন আনোয়ার স্পষ্ট বুঝতে পারত সে নিজের মধ্যে নেই।
কেউ তাকে তার ভেতর থেকে চালনা করছে, তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করাচ্ছে। বন্ধুদের মুখে শুনেছে সে নাকি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। আল্লাহকে আবারও মনে মনে ধন্যবাদ জানায় সে। তার নিয়ামতেই বেঁচে আছে আনোয়ার। যে রাতে সে কুয়োর মধ্যে পড়ে গেল তার পরদিনই বিকেলবেলা এলেন বড় হুজুর নসিবপুরের ওয়াজ মেহফিল সেরে। তিনি এক মুহূর্ত দেরি করেননি সব আনিসুদ্দিন স্যারের মুখ থেকে শোনার পর। তিনি তখনই আনোয়ারের রুকিয়ার ব্যবস্থা করেন। এই অবধি মনে আছে তার। রুকিয়ার সময় কি হয়েছিল না হয়েছিল সেসব কিছুই পরে সাইফুলের মুখ থেকে শুনেছে। সে বেচারাটাও গোটা ঘটনায় একেবারে বিধ্বস্ত হয়ে রয়েছে। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আনোয়ার। কি ভুলটাই না তারা করেছে সেদিন রাতে ওই কুয়োতলায় যেতে গিয়ে। সাইফুল ওকে বলেছে সেদিন রুকিয়ার সময় নাকি সেই জিন তার শরীর ছেড়ে যেতেই চাইছিল না। ওর দেহটাকে আছড়ে মাটিতে ফেলে দেওয়ালে ধাক্কা খাইয়ে গোটা শরীর বেঁকিয়ে চুড়িয়ে অসহ্য যন্ত্রণা দিয়েছিল ওকে। মাদ্রাসার এক ফাঁকা ঘরে ওর রুকিয়া হচ্ছিল, কিন্তু সাইফুল লুকিয়ে কোন এক জানলার ফাঁক থেকে সবই দেখেছে। বড় হুজুর নাকি শেষমেশ দোয়া দরুদ ছেড়ে সেই জিনের কাছে কাকুতি মিনতি করেছিলেন তার শরীর ছেড়ে যাওয়ার জন্য। তারপরেই নাকি আনোয়ারের শরীরটা লুটিয়ে পড়েছিল মাটিতে। তারপরে সবাই তাকে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। সেই থেকেই ওর শরীরটা দুর্বল, গা হাত পায়ে ব্যথা। বড় হুজুর দুদিন পরে একটু সুস্থ বোধ করতেই তাকে পাঠিয়ে দিলেন নিজের বাড়িতে। তার আগে খবর পাঠিয়েছিলেন তার আব্বুকে এসে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বললেন না। তিনি বললেন হয়তো আনোয়ার ওখানে তার বাবা মায়ের কাছে গিয়ে থাকলে তাড়াতাড়ি সেরে উঠবে। সাইফুলকেও ওর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। না, বেচারাকে সাসপেন্ড করা হয়নি। 2 সপ্তাহ পর তারা দুজনেই ফিরবে মাদ্রাসায় আবার। যাক, আপাতত লম্বা একটা ছুটি। কতদিন পরে বাড়ি ফিরছে আনোয়ার। ওর মনটা খুশিতে নেচে ওঠে। আব্বু খুব ধীরে ধীরে গরুর গাড়িটা চালাচ্ছে। সেই দুলুনিতে ঘুম পেয়ে যাচ্ছে আনোয়ারের। ওর চোখে মৃদু মন্দ নিদ্রা নেমে আসে। আনোয়ার খেয়াল করে না গরুর গাড়ির ছইয়ের মধ্যে অন্ধকারে গা মিশিয়ে ওর সঙ্গে সঙ্গে চলেছে একটা ছায়া শরীর। এই ছায়া অবয়ব পিছু নিয়েছে সেই মাদ্রাসা থেকে। না, এত সহজে আনোয়ারকে ছেড়ে যায়নি সে।